ইলেকশনের নামে একটা সিলেকশন আমি শুনতে পাচ্ছি, অভিযোগ পেয়েছি। ধরেন সুজনের বদিউল আলম মজুমদার কিংবা টিআইবির ইফতেখারুজ্জামান, তারা তো চিরকাল একটা ভালো নির্বাচনের কথা বলে এসেছেন। তো এখন তারা এই বিষয়ে নীরবতা কিংবা তারা খুব বাহবা দিচ্ছেন, তারা দেখুন সরকারেরও অংশ, তাই না? এই বিষয়গুলি কিভাবে করে দেখেন ফরিদা ইয়াসমিন? সরি, আমি কাজ করতে পারি একটু। ও, আমি বলছি যে ধরেন বদিউল আলম মজুমদার কিংবা ডক্টর ইফতেখারুজ্জামান, তারা তো চিরকাল সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে সরকারকে এক ধরনের মনিটরিং এর মধ্যে রেখেছিলেন, কিংবা নির্বাচন নিয়ে নানান রকম অবজারভেশনও দিতেন। তো তারা এখন এই যে নির্বাচনের নামে যে সিলেকশন, এইটার সঙ্গী তারা কেমন করে হচ্ছেন, তাদের ভূমিকাটা কেমন করে দেখছেন? প্রশ্নটা তো আমারও, আমি সেই কথাই বলছিলাম যে এখনকার যে সিভিল সোসাইটি, যে মানবাধিকার কর্মী, তারা কেন এক পক্ষে কথা বলছে? তারা তো এখন সেভাবে তাদের দায়িত্ব পালন করছে না, তারা সেই কথাগুলো বলছে না। তারা তো এই বলতে পারতো যে নির্বাচনটি সবার অংশগ্রহণে হওয়া উচিত, সকল দলের। যেটা মঞ্জু ভাই বললো যে হ্যাঁ, জনগণ যদি প্রত্যাখ্যান করে, ওকে, জনগণ তাদের ভোট দেয়নি, জনগণ প্রত্যাখ্যান করার হয়তো সুযোগও ছিল, জনগণ প্রত্যাখ্যান করতেও পারতো, তো তারা তো সেটা করেনি। এখন আমাদের কথা হলো যে জনগণকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জনগণের কথা যদি আমরা চিন্তা না করি, আমরা যদি এক পক্ষে চিন্তা করি, তাহলে জুলাই আন্দোলনে যে এত মানুষ নিহত হলো, তাহলে পরিবর্তনটা কি হলো, আমরা পেলামটা কি? হ্যাঁ, আমরা ক্ষমতায় ছিলাম, সেটা অন্য কথা, কিন্তু জুলাইয়ের জনসাধারণ, জনগণ যারা আন্দোলনের নাম ছিল, তারা চেয়েছিল একটা পরিবর্তন। তারা কি পরিবর্তন চেয়েছিল? তাহলে যদি একই অবস্থা হয়, যে কদু সেই লাউয়ের অবস্থাই হয়, তাহলে তো এই পরিবর্তন কাঙ্ক্ষিত না। আমি শেষে শুধু, আমি জানি সময় শেষ, আমি একটা কথা বলতে চাই যে সাংবাদিকদের কথা আমি বলছি। সাংবাদিকদের বিরুদ্ধে যে খুনের মামলা দেওয়া হচ্ছে, তারা কিন্তু জামিন পাচ্ছে না, এইটা নিয়ে কেউ কথা বলছে না। সাংবাদিকের কেউ কথা বললেই তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে, দুদকের মামলা দেওয়া হচ্ছে। আমরা জানি আনিস আলমগীরের ঘটনাটা, আমরা জানি যে এরকম অনেকের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া হচ্ছে দুর্নীতি দমন ব্যুরো থেকে, দুদক থেকে, যে দুদকের মামলা দেওয়া হবে। সাংবাদিকরা কিসের দুর্নীতিটা করছে? আমি এই প্রশ্নটা আমার কাছে। তারা কি সরকারের মানে কোনো কমিটিতে ছিল, সরকারের অংশ ছিল? আচ্ছা, সেই মামলাগুলো দেওয়া হচ্ছে এবং অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। আমার কথা যে সাংবাদিকদেরকে ছেড়ে দেন, তাদের বিনা শর্তে তাদের মুক্তি দিতে হবে। তারা কি অপরাধ করছে সেগুলো তো তারা এখনো স্পষ্ট বলতে পারছে না, শুধু একটাই যে তারা সরকারের সাপোর্ট করেছিল, তারা সরকারের সমর্থনে ছিল। তো এখন যে যারা কথা বলছে, তারা কি সে একই অপরাধী হচ্ছে না? তারা যখন কথা বলছে যে হ্যাঁ, তারেক জিয়া, আমরা এই দলের প্রতি আমাদের আনুগত্য, মতিউর রহমান তো নিজে আনুগত্য প্রকাশ করছে, এবং তারা দলের ব্যানারে, যে ব্যানারে মাইকের সামনে লেখা ছিল যে তারেক রহমানের মানে সেই অনুষ্ঠানে যারা, সেটা কি অপরাধ না? সে অপরাধী কি তারা একশো অপরাধী হবে না? তা আমার কথা হলো যে এইগুলা বাদ দিয়ে আমরা আসেন যে দেশটাকে আর বিভক্ত না করে, দেশকে খুনাখুনি না করে, দেশে যেইভাবে প্রতিনিয়ত প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে, প্রতিদিন ঘটনাগুলি ঘটছে যে কেউ জানে না। সেদিন একটা ছেলের লাশ পাওয়া গেল যে তার ঘরেই সে মরেছিল, সে এখন আত্মহত্যা করেছে না কি করেছে সেটা পরের কথা। একটা ব্রিলিয়ান্ট ছেলে, ইউনিভার্সিটি পরীক্ষায় সে ফার্স্ট হয়েছিল, ভর্তি পরীক্ষায়, হিন্দু, সেই ধর্মে হিন্দু। এখন আমি হিন্দু মুসলিম বলতে চাচ্ছি না, কিন্তু তার মধ্যে আমি বলবো যে হতাশা বা কোনো কারণে যদি সে সুইসাইডও করে বা কেউ কি করছে সেটা পরের কথা, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে? আমরা তো একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশ মানে অনেক আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা মানুষ, আমরা বলবো যে গণতন্ত্র। হ্যাঁ, শেখ হাসিনা অনেক অপরাধ ছিল, দোষ ছিল, এটা তো মঞ্জু ভাই বললেন, অনেক ভুল ছিল হয়তো, কিন্তু এই দেশটা তো উন্নয়নের পথে এগিয়েছিল, উন্নয়নের দিকে যাচ্ছিল। এখন শেখ হাসিনার সময় কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে নাই, বিএনপি নিজেরাই বয়কট করেছে নির্বাচন, অন্যান্য দলগুলি নির্বাচন বয়কট করেছে, যা জাতীয় পার্টি নির্বাচনে আসছে। এখন হলো নির্বাচনের সুযোগই দেওয়া হচ্ছে। জি, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। ফরিদা ইয়াসমিন, আপনি একটু থাকুন। মোজাম্মেল হোসেন মঞ্জু, ধরেন এই যে ধরেন বাংলাদেশের সাংবাদিকরা, বিশেষ করে মাহফুজানা মতিউর রহমানের কথাই বলছি, কিংবা অন্যরাও গেছেন, নুরুল কবিরও গেছেন, তো তারা যে বিএনপির প্রতি সমর্থন দিচ্ছেন, এই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে যদি আসতে পারে, আপনার কি মনে হয় দেশে একটা শান্তি ফিরবে বলে তারা মনে করছেন?
আমি দলীয় বিষয়ে কোনো মত দিতে চাই না। তারা যে বিএনপিকে সমর্থন করছেন আমি সেভাবেও বলি না। তারা একটা আশা প্রকাশ করছেন না না না, যে মতিউর রহমান তো নির্বাচনের বলেছেন মধ্যে বিএনপির প্রতি তাদের আস্থা আছে, ভাল লাগা আছে। হ্যাঁ, তারা প্রত্যাশা। আমি তো কোনো দল করি না, তেমনি মতিউর রহমান, মাহফুজ আলমও আমি মনে করি তারা কোনো দল করেন না। কাজেই তারা প্রত্যাশা করতে পারেন, আমিও প্রত্যাশা করতে পারি যে বিএনপি যদি এরপরে সামনে নির্বাচনে ক্ষমতায় আসে, যদিও আমি বলছি যে এই অংশগ্রহণমূলক না হওয়াতে এই নির্বাচনকে আমি সম্পূর্ণ গ্রহণ করতে পারবো না। কেমন? আমি কেন, এটা তো থেকেই যাবে, এটা স্থিতিশীলতা আসে কিনা আপনারা দেখেন। সবাইকে গণতান্ত্রিক সুযোগ না দিলে স্থিতিশীলতা আসবে না, এই আশঙ্কা আমরা জি করতেই পারি। কেমন? জি জি। তো আমি বলছি যে তারপরে যদি নির্বাচন হয়, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি তো বিএনপির কাছে প্রত্যাশাই করব। বিএনপি কি আমি ক্ষমতায় আসতে পারবে? হ্যাঁ, আজকে আপনি জয়ের বক্তব্য শুনেছেন, সজীব ওয়াজেদ জয়, সেখানে সে সরাসরি আর আমেরিকাকে আপনি যেমন বলেছিলেন যে একতরফা নির্বাচন কিংবা জবরদস্তি, হ্যাঁ, মানে ইফতেখার সাহেবরা বা সুজন ওরা কি বলছে, আমি এই আলোচনায় ঠিক যেতে চাই না, কারণ আমি জানি না যে নির্বাচনটা কারচুপি হবে কিনা, নির্বাচনটা মানে একতরফা হবে কি, ইঞ্জিনিয়ারিং করা হবে একতরফা, এই অর্থে যে একটি বড় রাজনৈতিক শক্তিকে বা সমর্থকদের বারিত করা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হচ্ছে না, সেই অর্থে একতরফা। কিন্তু জি নির্বাচনটা যে কারচুপি হবে বা ইঞ্জিনিয়ারিং হবে এটা তো আমি কিছু জানি না। কেমন? সেটা জি আমি কিছু এখন আমরা না বলতেও চাই এখন না। আমরা জি আশা করব যে তবুও নির্বাচনটা হোক, এই জন্য যে এখন যে পরিস্থিতি তার থেকে গণতন্ত্রে উত্তরণের একটা রাস্তা খুলতে পারে, যে যে নির্বাচনটা 12 তারিখে হবে, ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা হলো, আমি বলি যে এরপরে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, অনেক কিন্তু আছে। হ্যাঁ, কেউ হয়তো বলবে যে এটা তো এখন পরিষদ হিসেবে, মানে কি বলে, সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে, কাজেই মন্ত্রিসভা গঠন হবে কিনা এখন বলা যাবে না, ইত্যাদি নানা প্রশ্ন উঠতে পারে। তবে সরকারও পরিষ্কার করার চেষ্টা করছে যে না, এরা পার্লামেন্ট হিসাবেও কাজ করবে, সংবিধান পরিষদ হিসাবেও কাজ করবে। পার্লামেন্ট হিসেবে কাজ করবে তাহলে স্পিকার নির্বাচিত হবে, হাউস লিডার নির্বাচিত হবে, মানে জগা প্রধানমন্ত্রী খিচুড়ি নির্বাচিত হবে। আমি বলছি যে হবে কি হবে না, ইয়েট টু বি সিন। কেমন? জি তাহলে তো জি কিছু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সেখানেও আমি তো প্রত্যাশা করব যে এই সমস্ত কিছু ঝামেলার মধ্যে না যাক, দেশটা গণতন্ত্রে উত্তরণের অন্তত একটা রাস্তা খুলুক। সেই রাস্তায় আপনি যে কিভাবে করে সরকারটা মনে হবে, করছেন এটার সেই মধ্যে রাস্তা সরকার খুলবে? পরে সেই সরকার পরে গণতান্ত্রিক অধিকার সকলের জন্য উন্মুক্ত করে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের না, শুরুটাই তো মঞ্জু ভাই পরিবেশ হচ্ছে তৈরি না, করতে কিভাবে এটা পারে। গণতান্ত্রিক উত্তরণের পারে। পথ হবে? কিভাবে হবে যেখানে অর্ধেক অংশ তো ভোটই দিতে পারছে না, তারা আসছে না, একটা দলকে বাইরে আপনি রেখে। শুনুন, আপনি পুরোটা না পেলে অর্ধেকটা নেন, তারপরে মঞ্জু বাকি ভাই, অর্ধেকটা, মঞ্জু ভাই তারপরে অর্ধেকটা বাকি নিতে গিয়ে অর্ধেকটা নেন। আপনি তো সবটুকুই হারিয়ে ফেলছেন। দাঁড়ান, আপনারা দুইজন আমার চেয়ে অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানী, কিন্তু আমি যেটুকু বুঝি যে আপনার ওই অর্ধেকটুকু নিতে গিয়ে সবটুকু আমরা হারিয়ে ফেলছি কিনা। কারণ তারা জাতীয় সরকার করতে চায়, তারা মিলুঝুলি মিলুঝুলি সরকার গঠন করতে চায়। হ্যাঁ, মানে বিএনপি জামাত, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবে, নাহিদুল ইসলামকে অস্থায়ী প্রধানমন্ত্রী, নানান রকম গল্প গুজব শুনতেছি, ঠিক আছে। কিন্তু আপনি যে গণভোট যেটা দিচ্ছেন, হ্যাঁ তারা জয়যুক্ত করে নিয়ে আসবে এই সরকার, তাহলে তো আপনার সব সংবিধান থেকে শুরু করে আপনার সবই বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি সবই তো হারিয়ে ফেলতেছেন। আপনি এখানে কোথায় যাত্রাটা দেখছেন? আমি তো পথই দেখি না মঞ্জু ভাই। আমি তো কত কিছু স্পেকুলেশন হচ্ছে, সেগুলো আমি দেখি শুনি, কিন্তু আমি তো আর ওগুলো বিশ্বাস করে কোনো মত দিতে না পারি না কিন্তু যে হ্যাঁ হ্যাঁ, ভোট যদি জয়যুক্ত হ্যাঁ হয়, অমুক প্রেসিডেন্ট হবে, তমুক আচ্ছা কি হবে, ওগুলি এগুলো বাদ তো দেন আমরা। মঞ্জু ভাই, এগুলো তো মঞ্জু কোনো ভাই, মত দেওয়া হ্যাঁ যাবে যদি না। জয়যুক্ত হয় তাহলে কি আপনি কোনো তারপরে কোনো পথ দেখতেছেন? আমি আগেই গণভোটটাকে রিজেক্ট করেছি। দেন তাহলে আপনি আমি কিভাবে করে আমি তো বলতেছেন যে বলেছি যে একটা পথ আমি তো উন্মুক্ত বলেছি হবে? যে উদ্ভট গণভোট এটা জনসাধারণের মতের প্রতিফলনও ঘটাবে না, দেশের কোনো সমাধানও করবে না। অর্ধেক এটা মানে আসলে আরো জনসাধারণ এটা বুঝেও না যে অনেক আমার আসলে আশঙ্কা ভিতরে যে কি এটা আছে। আরো জটিলতা, আর আমার আশঙ্কা এটা আরো জটিলতা সৃষ্টি করবে। Yes. মানে কি ধরনের?
গোজামিল হ্যাঁ বা হবে না? একটা। ওই যে বললাম যে আপনি কি এটা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছেন, না নির্বাচনটা হওয়ার পরে আরো নানা প্রশ্ন উঠবে? প্রশ্নগুলো অলরেডি উঠেছে, আমি প্রশ্ন তুলছি তা না। আমার জানাশোনা মতে প্রথম তানিয়া আমির আপনার সঙ্গে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে গণভোটের পরে তো মানে শপথ হবে কিনা সন্দেহ, হ্যাঁ, এবং এই সন্দেহ তিনি করেছিলেন। তারপরে এখন তো অনেক প্রকাশ্যে অনেকে সন্দেহ করছেন, প্রকাশ করছেন। তা সত্ত্বেও গণভোটটা ধরুন, সরকার তো নিয়ন্ত্রণে আছে, সরকার তো দেশটা মব দিয়ে করুক আর যাই করুক নিয়ন্ত্রণ তো করছেন ডিফ্যাক্টো তো। কি হ্যাঁ, নিয়ন্ত্রণ হচ্ছে এটা? আওয়ামী লীগ তো পলাতক। বাহ, তারা ক্ষমতায় আছে, তাদের কথা প্রশাসন শুনছে, সেনাবাহিনী শুনছে, পুলিশ শুনছে, আপনি আর কি চান? আপনি কিন্তু না এটা শুনলেই হলো। ভালোর কিছু দিকে যাচ্ছে কাজেই কিনা সেটা আমি হলো তো কথা। বলছি যে নিয়ন্ত্রণ করছে তারা। কাজেই আপনি কোনো তো দেশে কোনো নিয়ন্ত্রণই নাই নির্বাচন এদের। নির্বাচন বা গণভোট আপনি ঠেকাতে পারছেন না। কিন্তু আমরা তো আমাদের মত দিয়েই ফেলেছি যে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, কেমন, আর গণভোট প্রয়োজন নাই। আমি আমার মতামত দিয়ে ফেলেছি জি, যে কিন্তু গণভোট একই দিনে প্রয়োজন। ২ টা হচ্ছে, একই সাথে হচ্ছে। যে যাবে হ্যাঁ, সংসদ হচ্ছে। নির্বাচনে ভোট দিতে। তো হচ্ছে মানেই তো তাদের নিয়ন্ত্রণে আছে। আপনি কেন অস্বীকার করছেন যে নিয়ন্ত্রণে নাই? তাদের নিয়ন্ত্রণে আছে বলেই তো তারা না, এটা নিয়ন্ত্রণে তো করাতে অবশ্যই আছে। অগ্রসর হচ্ছে। আপনি আমি বা অন্য যে কেউ দ্বিমত করুক, আপনারা তো উল্টে দিতে পারছেন না। সেই না, উল্টে দিতে পারছেন না মধ্যেই আমি বলছি যে সবটা না পান, অর্ধেকটা নেন। এটা তো রাজনীতিও বটে। আপনাকে তো মানে বাস্তব কৌশল নিতে হবে। আপনি আকাশে উড়লে তো আর কেউ আপনার আকাঙ্ক্ষা পূরণ করে দেবে না।